ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়েছে নদ নদীর পানি, বাঁধে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী অনেকে। শিক্ষা প্রতিষ্ঠান খুলছে 13ই জুন, নির্ধারিত সময়ে পরীক্ষা। জুন থেকে ফের টিকার প্রথম ডোজ, করোনার সংক্রমণ বাড়ছে, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। তাণ্ডব সহিংসতায় রোহিঙ্গাদের ব্যবহার করছে হেফাজত, ঘাঁটি গেড়েছে হাটহাজারী ও আশপাশের মাদ্রাসায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন, মহামারী থেকে মুক্তির প্রার্থনা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, অর্থনৈতিক শক্তি হবে বাংলাদেশ, অনুদান নিতে হবে পাকিস্তানকেও। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলে বেড়েছে নদ নদীর পানি। কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করছে লোকালয়ে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জোয়ারের পানিতে ডুবে বরিশাল ও বরগুনায় 3 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। উপকূলে ঝোড়ো হাওয়া, স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে খুলনার কয়রার উত্তর ও দক্ষিণ বেতকাশি জলমগ্ন হয়ে পড়েছে। আশ্রয় কেন্দ্রে গেছিলাম, সবাই সেখানেই ছিলাম। অনেকে যাচ্ছে, আসতেছে, রাত্রি থাকতেছে, দিন মাস চলে এসেছে। আশ্রয় কেন্দ্রে নিয়ে আমার জায়গা আমরা কোনো জায়গায় দাঁড়াবার জায়গা পাচ্ছি না। সাতক্ষীরা শ্যামনগর ও আশাশুনি এলাকায় বেড়িবাঁধ উপচে পানি লোকালয় প্লাবিত করেছে। 800 মিটার বেড়িবাঁধের 43টি পয়েন্ট ঝুঁকিতে। মোংলা বন্দরের হিরন পয়েন্টে জোয়ারের পানি বেড়েছে। বাগেরহাটের 6 থেকে 8 ফুট উঁচু জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেশ্বর নদীর বেড়িবাঁধ। ঝুঁকির মধ্যে রয়েছে কয়েক লাখ মানুষ। পিরোজপুরের কচা, সন্ধ্যা, বলেশ্বর ও কালীগঙ্গা নদীর জোয়ারের পানিতে প্রায় 87 গ্রাম প্লাবিত হয়েছে। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি প্রায় 3 ফুটের বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বিষখালী নদীর বাঁধ ভেঙে 20 গ্রাম প্লাবিত হয়েছে। ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে অন্তত 30টি দ্বীপচর। পানিবন্দী কয়েক হাজার মানুষ। বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে কয়েক হাজার মানুষ। বেতাগী উপজেলার কালিকাবাড়িতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু। পটুয়াখালীতে অর্ধলক্ষ লোক পানিবন্দী, ধসে পড়েছে শত শত কাঁচা ঘরবাড়ি। বরিশালে কীর্তনখোলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় 4টি গ্রাম প্লাবিত হয়েছে। মেঘনা নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উঁচু জোয়ারে লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত থেকে বাংলাদেশ নিরাপদ। ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র, সেটা কিন্তু উড়িষ্যার উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে এবং এটা যদি মুভমেন্ট করো উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে করবে, বাংলাদেশে টার্ন নিয়ে আসা বা এখানে আঘাত আনার কোনো সম্ভাবনা নেই। এদিকে ঘূর্ণিঝড় পরবর্তী জরুরি উদ্ধার অভিযান পরিচালনায় বাংলাদেশ নৌবাহিনী 3 স্তরের প্রস্তুতি নিয়েছে। প্রস্তুত রাখা হয়েছে 18টি জাহাজ, পেট্রোল, এয়ারক্রাফট ও হেলিকপ্টার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বাংলাদেশের উপকূলে আঘাত না হানলেও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় অঞ্চল 6 ফুট পর্যন্ত উঁচু জোয়ারে প্লাবিত হতে পারে। বয়ে যেতে পারে দমকা ও ঝোড়ো হাওয়া। উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মানিক শিকদারের রিপোর্ট। অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লণ্ডভণ্ড ভারতের উড়িষ্যার উপকূল অতিক্রমকালে বাতাসের গতিবেগ ছিল 140 থেকে 160 কিলোমিটার। দেশের উপকূলে ইয়াস আঘাত হানার আর কোনো আশঙ্কা নেই। তবে পূর্ণিমা ও ইয়াসের প্রভাবে স্বাভাবিকের চেয়ে 5 থেকে 6 ফুট উচ্চতায় জোয়ারের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। যেহেতু উপকূল অতিক্রম করে গেছে, বাংলাদেশে এই ঘূর্ণিঝড়টি
আর আসবে না, এটি পশ্চিম দিকেই যাবে। এটি যেহেতু অতি প্রবল ঘূর্ণিঝড়, এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। উপকূলে ইয়াস আঘাত না করলেও এর প্রভাবে সারা দেশে আবহাওয়া অস্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দমকা ঝড়ো হাওয়া, বৃষ্টি, বজ্রপাত এই ধরনের আবহাওয়া চলতে থাকবে। ইতিমধ্যে বাংলাদেশে চলছে। ঢাকায়ও যে মেঘ দেখছেন, বৃষ্টি হচ্ছে, এটি ঘূর্ণিঝড়ের ইয়াসের প্রভাবেই হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান সতর্ক সংকেত বহাল থাকবে। সাগর যখন শান্ত হবে তখন আমরা এই সিগন্যালটি নামিয়ে ফেলব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আগামী 13 জুন থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর নির্ধারিত সময়ের ক্লাস শেষে পরীক্ষা গ্রহণেরও সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণ শুরুর পরপরই 2020 সালের 17 মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 1.5 বছরে কয়েক দফায় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও পরিস্থিতির কারণে বন্ধ আছে। দীর্ঘ বিরতির পর আবারও করোনাকালীন শিক্ষা ব্যবস্থা, ছুটি, পরীক্ষা ও পাঠ্যক্রম নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এতে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জুনের 13 তারিখেই খুলে দেওয়া হবে। 13 জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেটি পর্যায়ক্রমিকভাবে তাদেরকে বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন ভাবে যে ক্লাসগুলো নেওয়া হবে, কারো 6 দিন হবে, কারো 1 দিন হবে, পর্যায়ক্রমে সেটা বাড়ানো হবে। মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় অ্যাসাইনমেন্ট পদ্ধতি ও নির্দিষ্ট সময়ের ক্লাস শেষে 2 সপ্তাহ বিরতি দিয়ে পরীক্ষা গ্রহণেরও পরিকল্পনা আছে। এসএসসি এবং এইচএসসি এই 2021-এর এবং 2022-এর তাদেরকে পুরো 6 দিন আমরা ক্লাস করাতে চেষ্টা করব, আর বাকিদের আমরা 1 দিন করে শুরু করব, পরে পর্যায়ক্রমে সেটাকে বাড়াবো। আবাসিক হলের শিক্ষার্থী ও শিক্ষক সহ সংশ্লিষ্টদের টিকা সম্পন্ন হবার পরে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়টা আমরা আবার সিদ্ধান্ত নেব ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জুন জুলাই থেকে প্রথম ডোজের টিকা আবার চালু হবে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড ও অ্যান্টিবায়োটিক না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে আরও 17 জন ও শনাক্ত 1497। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিন। মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, দেশে সংক্রমণ হার বাড়ছে। আমাদের প্রত্যেককেই দায়িত্বপূর্ণ আচরণ না করলে কিন্তু এই সংখ্যাটি বেড়ে যেতে পারে। মঙ্গলবার চীনের টিকা যেসব শিক্ষার্থীদের দেয়া হয়েছে তাদের 7 থেকে 10 দিন পর্যবেক্ষণের পর বাকিদের টিকা দেয়া হবে। আর জুন জুলাই থেকে ফের প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু হবে জানান তিনি। ইতিমধ্যেই চীনের সঙ্গে টিকা সংগ্রহ করবার জন্য যে সমস্ত আলাপ আলোচনা এবং অন্যান্য যে সমস্ত বিষয়াদি আছে তার সেগুলো অত্যন্ত ভালোভাবে অগ্রসর হচ্ছে। আমরা যথাসময়ে টিকা পেয়ে যাব আশা করি। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ সতর্কতা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের বেলাতে এই মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সত্যিকার অর্থেই বিপদের কারণ হতে পারে এবং এটি সাধারণত পোস্ট কোভিড একটি পরিস্থিতিতে যে হয়, যে কোনো পরিবর্তন যেটি আগে ছিল না কিন্তু নতুন করে দেখা গেছে সেইটি নিকটস্থ হাসপাতাল অথবা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। দুঃখের সাথে বলতে হয়, এখনো স্বাস্থ্যবিধি মেনে বিশেষ করে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে মানুষের মাঝে চরম উদাসীনতা অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 445তম দিনে 24 ঘন্টায় কোভিড-19-এ মারা গেছে 17 জন।
মোট মৃত্যু 12,458, 16,434টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,497, সুস্থ হয়েছে আরও 1,056 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার আগের দিনের চেয়ে কমে হয়েছে 9.11%। সুস্থতার হার 92% বেশি ও মৃত্যু 1.57%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 8 জন। এ পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছে 7,132 ও দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগে 2,366 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও রাজশাহীতে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। তাণ্ডব সহিংসতায় রোহিঙ্গাদের ব্যবহার করছে হেফাজত। হাটহাজারী ও এর আশপাশের মাদ্রাসাগুলো তাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। বাঙালি পরিচয়েই সেখানে থাকছেন তারা। গোয়েন্দাদের নজরে আসার পর তদন্ত শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা সহ অন্য মাদ্রাসাগুলোতে রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছে। শিক্ষার্থী, ক্যান্টিন ও ডাইনিংয়ের কর্মচারী, দারোয়ান, পিয়ন সহ নানা পরিচয়ে সেখানে অবস্থান করছে তারা। তবে তাদের মূল কাজ হেফাজতের তাণ্ডবে অংশ নেয়া। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লিয়াজু করার দায়িত্ব পালন করে তারা। রোহিঙ্গাদের এমন কর্মকাণ্ডে উদ্বিগ্ন গবেষকরা। রোহিঙ্গাদের অর্থের যোগান বন্ধের দাবি তাদের। মাদ্রাসায় জঙ্গি আছে বলে একটা ধারণা অনেকে করে থাকে, এমনকি সেখানে রোহিঙ্গাদের একটা অংশ আছে বলে অনেকে সন্দেহ করে। এখানে যে একটা স্বাধীনতা বিরোধী মহল এই কওমি মাদ্রাসাগুলোতে গেড়ে বসছে, এ সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। পুলিশ বলছে মাদ্রাসায় রোহিঙ্গাদের উপস্থিতির তথ্য তাদের কাছেও আছে। তাদের জন্য নির্ধারিত শরণার্থী শিবিরের বাইরে তারা কিভাবে যায়, কারা এর মদতদাতা, রাজনৈতিক কর্মকাণ্ডে কারাই বা তাদের ব্যবহার করে, সে বিষয়ে বিস্তারিত কাজ চলছে বলেও জানায় পুলিশ। রোহিঙ্গাদের কিন্তু ক্যাম্পের বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে অবশ্যই ক্যাম্পের ভিতরে থাকতে হবে। যদি আমরা পাই যে কোনো রোহিঙ্গা এখানে ছাত্র হিসাবে আছে বা কর্মচারী হিসাবে আছে, তাদের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য তার। সমর ইসলাম, 21 টেলিভিশন। জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সভাপতি ভলকান ওয়াজকি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সকালে বিমান যোগে তিনি কক্সবাজারে আসেন। সেখানে যান উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বালুখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত ক্যাম্প এবং তুরস্কের নির্মিত হাসপাতালও পরিদর্শন করেন। এই সময় রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন ওয়াজকির। তার সাথে ছিলেন পররাষ্ট্র সচিব সাব্বির আহমেদ চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। দেশ জুড়ে নানা আনুষ্ঠানিকতায় উদযাপন হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধর এই দিনে জন্ম। বোধিজ্ঞান লাভ এবং মহাপ্রয়াণে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। করোনা মহামারী থেকে রক্ষার জন্য বিশেষ প্রার্থনার পাশাপাশি চিরকল্যাণ ও মঙ্গলের পথে থাকতে নির্দেশনা দেন বুদ্ধ ধর্মগুরুরা। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে সমুন্নত রাখা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার ও শান্তি কামনায় সকাল থেকে শুরু হয় বিশেষ পূজা। মহামতি বুদ্ধকে স্মরণ ও তার কাছ থেকে পূর্ণতা পাওয়ার আশায় প্রার্থনা করেন বুদ্ধ সম্প্রদায়ের মানুষ। বুদ্ধ ধর্মের অনুসারীরা জানান, শুভ দিনে দেশ ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেছেন তারা। এই মহামারী থেকে যেন সারা বিশ্ব খুব তাড়াতাড়ি যেন আমরা মুক্তি লাভ করতে পারি, সেই বিশেষ প্রার্থনা আমরা করছি আর কি। বুদ্ধর কাছে চাওয়া হচ্ছে আমরা যেন ভালো থাকি, করোনা থেকে মুক্ত হই, সবাই যেন ভালো থাকে, এটাই আমরা চেয়েছি। ধর্মগুরুরা জানান, মহামতি বুদ্ধ একটি সৌহার্দ্য ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। অহিংস পরম ধর্ম বুদ্ধের এ অমীয় বাণী আজ সমাজে আরও প্রাসঙ্গিক। সব মানুষ যেন সুখে শান্তিতে অবস্থান করেন, বিশ্বে শান্তি বিরাজ করেন, বিশ্বের হিংসা, হানাহানি, সংঘাত এগুলো যেন দূর হয়, যুদ্ধ যেন প্রশমিত হয়, এটা আমাদের প্রত্যাশা, এটা বুদ্ধের কথা। এর আগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের আয়োজন করা হয়।
এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশ রচনার পেছনে যে মূল কারণগুলো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান থেকে বেরিয়ে এসে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনা। সেই কারণেই সবার বিনীত রক্তস্রোতের বিনিময়ে এই বাংলাদেশ, এই অসাম্প্রদায়িক বাংলাদেশ রচিত হয়েছে। সেজন্যই আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা আছে। বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ বিশিষ্টজনেরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাংলাদেশ ইসরায়েলকে স্বীকার করে না বললেন পররাষ্ট্রমন্ত্রী, অনুমতি ছাড়া গেলে ব্যবস্থা। বাজেটে স্বাস্থ্য খাতে বাড়তি গুরুত্ব, স্বাস্থ্য বিভাগের উন্নয়নে কমিশন গঠনের পরামর্শ। আবারও রাত 11:21 সংবাদে। 2030 সালে হয়তো পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা নিতে হতে পারে, এমনটাই বললেন বিশ্বব্যাংকের সাবেক উপদেষ্টা আবিদ হাসান। পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত তার বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়, উন্নয়নের বর্তমান ধারাবাহিকতা বজায় থাকলে 10 বছর পর বিশ্বে বড় অর্থনৈতিক শক্তির দেশ হবে বাংলাদেশ। রিপোর্ট দুলি মল্লিকের। ৭১-এ পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু। সেই সময় থেকে শুরু হওয়া পথ চলায় প্রতিবন্ধকতা দেখেছে দুদেশই। সময়ের সাথে সবকিছুকে টেক্কা দিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। অগ্রগতির এই চিত্র এখন স্পষ্ট পুরো বিশ্বের কাছে। একই সঙ্গে যাত্রা করা পাকিস্তান এখন কোথায়, এমন প্রশ্নের উত্তর দেন খোদ ওই দেশেরই অর্থনীতিবিদ আবিদ হাসান। বিশ্লেষণধর্মী প্রতিবেদনে তিনি বলেন, দেশটির সরকারি ব্যয় ও বৈদেশিক ঋণ সহ গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তগুলো ছিল দায়িত্বজ্ঞানহীন। আর বাংলাদেশের সিদ্ধান্ত ছিল দূরদর্শী ও যুগোপযোগী। এ কারণে গেল 2 দশকে সব ক্ষেত্রেই আমূল পরিবর্তন আসে বাংলাদেশে। বর্তমানে পাকিস্তানের তুলনায় জনপ্রতি জিডিপি 2.5 গুণ, রপ্তানি 3.5 গুণ বেশি বাংলাদেশের। অর্থনীতির অন্য সূচকেও পার্থক্য স্পষ্ট বলে জানান অর্থনীতিবিদ। All of us collectively, I'm sure, are very happy कि PTI ने कहा कि जी हम ये begging बोल। অল্প সময় বাংলাদেশের এমন অগ্রগতির পেছনে বড় কারণ ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখা ও উন্নতি ও অগ্রগতিকে একমাত্র লক্ষ্য হিসেবে নির্ধারণ করা। বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ মনে করেন, বর্তমান অগ্রগতির ধারা বজায় থাকলে 10 বছরের মধ্যে আরো শক্তিশালী অবস্থানে পৌঁছবে বাংলাদেশ। তখন হয়তো পাকিস্তানের মতো অনেক দেশকেই অর্থনৈতিক সহায়তার জন্য দ্বারস্থ হতে হবে বাংলাদেশের কাছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। বাংলাদেশ ইসরায়েলকে স্বীকার করে না। অনুমতি ছাড়া কেউ সে দেশে গেলে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ফিলিস্তিনকে ঔষধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ফিলিস্তিনের বন্ধুত্ব আরও গভীর হবে বলে মন্তব্য করেন দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। প্রণব চক্রবর্তী রিপোর্ট। সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে শিশুসহ 2.5 শতাধিক মানুষের। ঘরবাড়ি হারিয়েছে হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। এ অবস্থায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়ালো বাংলাদেশ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের হাতে 40 লাখ টাকার ওষুধ সামগ্রী উপহার তুলে দেন বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম। এমন দুঃসময়ে ফিলিস্তিনের পাশে থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানান সে দেশের রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল ফিলিস্তিন 2 স্বতন্ত্র রাষ্ট্র, বাংলাদেশের প্রত্যাশা। তবে দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি না দেয়া পর্যন্ত সে দেশে যাওয়া বেআইনি। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্টেট আপনার সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হয়েছে ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে স্বীকারই করি। Anyone goes there without government permission, that person is liable to be prosecuted, and there has been evidence of it before. বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেন
পররাষ্ট্রমন্ত্রী। Passport is an identity and it does not relate anything with the foreign policy. বন্ধু রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পাশে বাংলাদেশ সবসময় থাকবে বলেও জানিয়েছেন তিনি। ছুটির দিনে আপনারা আসছেন আজকে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ছোটখাটো কিছু ভুল বোঝাবুঝি সরকারের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক নষ্ট করতে পারবে না, বলেছেন তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির 26তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, গণমাধ্যমের প্রসার ঘটিয়েছে বর্তমান সরকার, তবে সাংবাদিকদের যেন ভাবমূর্তি নষ্ট না হয় সেজন্য ভুইফোর অনলাইন ও পত্রিকার প্রতি সতর্ক হওয়ার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। এই সময় মৎস্য পশু সম্পদ মন্ত্রী রেজাউল করিম, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে বেলুন উড়িয়ে 26তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে র্যালি বের হয়। রাজধানীর দক্ষিণখানে সেফটি ট্যাঙ্ক থেকে যুবকের খণ্ডিত মৃতদেহ উদ্ধার মামলায় নিহতের স্ত্রী আসমা আক্তারকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে আসমাকে গ্রেফতার করা হয়। কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, পরকীয় সম্পর্কের জের ধরেই সর্দারবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান হত্যা করে আজহারকে, আর এতে প্রত্যক্ষ ইন্ধন ছিল আসমার। জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান বলেছে আসমা আক্তার তাকে পরিকল্পনা প্রদান করা, পাশাপাশি প্ররোচনা করা, অনেকটা প্রেশারই দিয়েছে যে যদি তার যে স্বামী আজহারকে হত্যা না করে তাহলে আসমা আক্তার নিজে ইমামকে হত্যা করবে অথবা সে নিজে আত্মহত্যা করবে। এবার বাজেট প্রসঙ্গ। দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়, বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি। মানুষ এখন স্বাস্থ্যের গুরুত্ব মর্মে মর্মে উপলব্ধি করছে, সে কারণে দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। মানুষের দাবি, বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে। জানমাল বিনাশী করোনাকালে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ আসছে সব মহল থেকে। পরিকল্পনা মন্ত্রীও জানালেন দেয়া হচ্ছে বাড়তি গুরুত্ব, তবে বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য বিভাগের উন্নয়নে একটি কমিশন ও বয়স্কদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় গঠন করা দরকার। আর অর্থ ব্যয়ে কঠোর নজরদারিও চান তারা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা মহামারীতে চাপের মুখে দেশের স্বাস্থ্যসেবা খাত। চলতি বাজেটে সন্তোষজনক বরাদ্দ দেয়া সত্ত্বেও এ খাতের সংকট কাটেনি। দক্ষ জনবল ও স্বাস্থ্য সামগ্রীর অভাব আর অনিয়ম অব্যবস্থাপনায় স্বাস্থ্য খাতের অবস্থা এখন বেশ নাজুক। এমন পরিস্থিতিতে 2021-22 অর্থ বছরের নতুন বাজেট আসছে। বিশেষজ্ঞরা বলছেন টিকা আমদানি, উৎপাদনের প্রচেষ্টা, কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়াতে আসন্ন বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা জরুরি। আর অর্থ ব্যয় নিশ্চিত করতে হবে কঠোর নজরদারি। এখানে যদি বাজেট বাড়াতে হয় তাহলে আমাদের নতুন লাইন আইটেম লাগবে এবং এই লাইন আইটেম গুলোতে, এক্সিস্টিং লাইন আইটেম গুলোতে যে গ্যাপ আছে সেই গ্যাপ গুলোতেও আইডেন্টিফাই করে সেখানে যদি বেশি বাজেট দরকার হয় তাহলে দিতে হবে। এছাড়া বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকা বয়স্কদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের প্রস্তাব বিশেষজ্ঞদের। স্বাস্থ্য খাতের উন্নয়নে হেলথ কমিশন গঠনের সুপারিশও করছেন তারা। মন্ত্রণালয় হইতে যদি অনেক সময় লাগে তাহলে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন অপারেশন প্ল্যান, একটা ওপি আলাদা করে নিয়ে সেইখানে টাকা বরাদ্দ করা উচিত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দীর্ঘস্থায়ী হচ্ছে। এমত অবস্থায় স্বাস্থ্য খাতের সংকট সহসাই কাটার লক্ষণ নেই। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের বাজেটেও অগ্রাধিকার পাবে স্বাস্থ্য খাত, এমনটাই বলছেন পরিকল্পনা মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যের যে সকল স্থাপনা আছে, হাসপাতাল, বেড ইত্যাদি, বা ডাক্তার, নার্সিং যারা আছেন তাদের প্রশিক্ষণ, তাদের ক্ষতিপূরণ নেবেন এবং বিশেষ করে ভ্যাকসিন, এই বাজেটে আপনারা এটার প্রতিফলন দেখবেন। আসন্ন বাজেটে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন খাতের জন্য পৃথক বরাদ্দের পাশাপাশি অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হলে করোনা মোকাবেলা কঠিন হবে না বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।
বরাদ্দ করার দরকার সেটা করা উচিত। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 7 বছর পর ইউরোপে রপ্তানি হচ্ছে পান, বছরে আয় হতে পারে $5 কোটি। আবারও রাত 11টার 21 সংবাদে। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। হালদার কাগতিয়ার মুখ থেকে গড়দুয়ারা নয়াহাট পর্যন্ত সংগ্রহকারীরা এই ডিম পেয়েছেন। তারা জানায় প্রতি জালে 100 থেকে 150 গ্রাম পর্যন্ত ডিম পেয়েছেন। এবার মা মাছ রক্ষায় হালদা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করায় ডিম সংগ্রহ রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা তাদের। হালদা থেকে 2018 সালে 22,000 কেজি এবং 2019 সালে 10,000 কেজি ডিম আহরণ করা হয়। পরের বছর সংগ্রহ হয় 25,000 কেজি। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। প্রায় 7 বছর পর ইউরোপে রপ্তানি হচ্ছে পান। এই খাত থেকে প্রতি বছর প্রায় $5 কোটি আয় করা সম্ভব। রাজধানীর শ্যামপুরে সেন্ট্রাল প্যাকিং হাউসে পান রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সংশ্লিষ্টরা। মাহমুদ হাসানের রিপোর্ট। দেশের কৃষি পণ্যের অন্যতম পান। কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজশাহী, বরিশাল ও চুয়াডাঙ্গায় এর চাষ হয়। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হতো যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, জার্মান সহ বেশ কয়েকটি দেশে। 2014 সালে বাংলাদেশের পানে ক্ষতিকর সালমোনেলা ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়ায় ইউরোপীয় ইউনিয়ন পান আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে 2013-14 অর্থ বছরে প্রায় $3 কোটি পান রপ্তানি করা হয়েছিল। গেল 7 বছরে পান রপ্তানি হয় সৌদি আরব, মালয়েশিয়া, জর্দান, কানাডা আর লেবাননে। এরপর থেকে এ খাতে কমতে থাকে রপ্তানি আয়। সর্বশেষ 2019-20 অর্থ বছরে এ খাতে রপ্তানি আয় দাঁড়ায় মাত্র $30,000। তবে এবার শর্ত মেনে আবারও দেশের পান যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠানে পানের হারানো বাজার ফিরে পাওয়ার প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা। পানটার জন্য আমরা ইউরোপীয় ইউনিয়নের সাথে এই ওপেন করতে গিয়ে কয়েকবার তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এত হার্ড, এক এক সময় এক একটা কন্ডিশন তারা দিয়ে আসছিল। তাদের সম্পূর্ণ রিকোয়ারমেন্ট ফুলফিল করে আজকে আমরা রপ্তানি করতে পারবো। পানের মতো অন্যান্য কৃষিপণ্য রপ্তানিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী। কৃষির অনেক পণ্য আছে, আমি বলবো যে সেগুলোর সম্ভাবনা অনেক বেশি। এগুলো সবগুলো যদি আমরা একসাথে করতে পারি, কৃষি পণ্য থেকে আমাদের রপ্তানি অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার প্রথম চালানে প্রায় 1 টন পান রপ্তানি হয়েছে যুক্তরাজ্যে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়েছে নদ নদীর পানি, বাঁধে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী অনেকে। শিক্ষা প্রতিষ্ঠান খুলছে 13 জুন, নির্ধারিত সময়েই পরীক্ষা। জুন থেকে ফের টিকার প্রথম ডোজ, করোনা সংক্রমণ বাড়ছে, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। তাণ্ডব সহিংসতায় রোহিঙ্গাদের ব্যবহার করছে হেফাজত, ঘাঁটি গেড়েছে হাটহাজারী ও আশপাশের মাদ্রাসায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন, মহামারী থেকে মুক্তির প্রার্থনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।